আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। এখন আপনার শুধু একটাই কাজ, রুকসানার খেয়াল রাখা, আর বাকি সব কিছু আমি সামলাচ্ছি। আমি এই মাত্র এসে দেখলাম। আপনি টাকাটাকে নিয়ে গেলেন? দেখলাম তো এখনই বাবা। করিমকে খুঁজে বের করুন, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। প্রাণের ভয়টা কেটে গেল, কিন্তু তাকে বেশ কিছুদিন কমায় থাকতে হবে। দেখুন তো এই আপনাদের করিম কিনা। শহরতলিতে ক্লিনিকে পড়েছিল, ভাগ্যিস আমাদের লোক সঠিক সময়ে জেনেছিল, না হলে বাঁচিয়ে আনা যেত। আপনাকে ধন্যবাদ অফিসার, আপনি নিজে ইনিশিয়েটিভ না নিলে পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটতো না। আরে কি বলেন স্যার, আপনার ফাহিম সাহেব আমাদের কমিশনার স্যারের খুব ঘনিষ্ঠ মানুষ। তাছাড়া শহরতলিতে কোনো অপরাধ করতে তো আমরাই নিষেধ নেব, এটা তো স্বাভাবিক। সেটাই, থ্যাংক ইউ। বসুন। অপরাধটা কে বা কারা করেছে জানতে পেরেছেন কিছু? কিছুটা, তো বাকিটা খোলাসা হবে করিম মুখ খুললেই। হাসপাতালতে আসার পর করিম সাহেব কিছুই বলেনি, শুধু একটা কথাই বলছে, যা বলবে ফাহিম সাহেব কি বলবে। করিম, ওয়ার্ডের কথা কিছু শুনেছ? ওকে আমরা কিছুই বলিনি, ভাবলাম। ঠিকই করেছে, করিমকে যা বলার আমিই বলবো। ওকে, তাহলে করিমকে আপনার দায়িত্বে রেখে গেলাম, আমাদের তদন্ত আমরা আগাচ্ছি। করিম মুখ খুললেই 2-2-4 হয়ে যাবে, তারপর কী করতে হবে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। কমিশনার সাহেবকে আমার সালাম দেবেন। কি হয়েছে জাম সাহেব? ও ও বাড়ির সব ঠিক আছে? ভাইয়া, বড় ভাইয়া ঠিক আছে? তোমার বড় হয়ে ঠিক আছে, কিন্তু রুকসানা। ম্যাডাম, কি হয়েছে ম্যাডামের? আমি জানতাম
ওই একটা লোক, ওই একটা লোক আমার ভাইয়ার সোনার সংসার ভেঙে চুরে তছনছ করে দেবে। প্রথম দিন থেকে এই লোকটাকে আমার সন্দেহ ছিল, প্রথম দিন থেকে। ওনার হাবভাব আমার আমার মোটেও ভালো লাগছিল না। আমি কি করবো বলুন তো জাফর সাহেব? বড় বাড়ির আত্মীয় হয়ে বাড়িতে ঢুকেছে, ওকে তো যা খুশি বলা যায় না। আমি সামান্য চাকর, আমার কি বা অধিকার আছে? আর কথা বলছো করিম? বলো আমাকে, কিচ্ছু লুকিয়ে নেই, সব খুলে বলো। ফাহিম চৌধুরী আর রুকসানার যদি কেউ ক্ষতি করতে চায়, আমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। আমি তার শেষ দেখে যাব। করিম, করিম, তুমি আমাকে ভরসা করতে পারো। আমি ফাহিম চৌধুরী আর রুকসানার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি 16 আনা নিশ্চিত ওই নেহামত সমস্ত ঘটনার পেছনের মূল লোক। ওকে আবার প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছিল। হ্যাঁ বলুন জাফর সাহেব, ফোন করা তাহলে ফুরসত আপনি পেলেন? খোঁজ গল্প করার জন্য আপনাকে ফোন করিনি বেগ সাহেব। যা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। নিয়ামতের ব্যাপারে আপনি আমাকে যা যা বলেছেন তা সব যদি সত্যি হয়, তাহলে সব কিছুর প্রমাণ আর নিয়ামতের নাড়ি নক্ষত্র আজকে রাতের মধ্যেই আমাকে জানাতে হবে। আজকের মধ্যে? আমাকে? কি বলেন? যে করেই হোক সব জোগাড় করুন, কারণ আমি বা পুলিশ যদি কেঁচো করতে শুরু করি, তাহলে কেউটে বের হয়ে আসবে। তখন কিন্তু আপনি বা মনিকা
কেউই আর কোনোদিন কুলফাম হাউসে ঢুকতে পারবেন না, সেটা কি ভালো হবে? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, সত্যিটা বলছি। এসব করে আমার লাভ? লাভ হলো যে গন্ডগোলটা আপনি পাকিয়েছেন সেটা হচ্ছে পরিষ্কার প্রতারণা। নিয়ামতকে কুলফাম হাউসে আপনি পাঠিয়েছেন, সেটা আমি ছাড়া কেউ জানে না, আর আমি সেটা কাউকে বলবো না। কিন্তু নিয়ামত যা করেছে সেই সবের জন্য আমি ওকে ছাড়বো না। কিন্তু আপনি যদি আমার কথা মতো আমাকে হেল্প করেন তাহলে আপনার নাম আমি কোথাও জড়াতে দেব না। তার মানে আমার হেল্প আপনার দরকার? হ্যাঁ, আর আমার হেল্প আপনার দরকার। আজ রাতের মধ্যেই সবকিছুর প্রমাণ আমার হাতে তুলে দিন, তারপর আপনি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে চলে যান, ব্যাস। কি বলছেন? আমি ঢাকা ছেড়ে যাবো না। আপনার ভালোর জন্যই বলছি। আমি জানি আপনি মনিকাকে অলরেডি ওর ফুপুর ওখানে পাঠানোর ব্যবস্থা করেছেন। ভালো ছেলে আপনিও সেখানে চলে যান, কারণ ফাহিম সাহেব একবার নিয়ামতের কথা জানতে পারলে সবাইকে ধরে টান দেবে। তখন কি থেকে কি সামনে চলে আসে সেটা তো বলা যায় না। তার থেকে ভালো আপনি কিছুদিন ঢাকার বাইরে ঘুরে আসুন, সবকিছু ঠান্ডা হলে দেন আমি আপনাকে খবর দেব, কেমন? কিন্তু এর মধ্যে যদি আরহান... কিচ্ছু হবে না, আমি এখানে আছি। একবার যখন আপনার সঙ্গে হাত মিলিয়েছি তখন মনিকার এত বড় ক্ষতি আমি হতে দেব না বেগ সাহেব। এবার যেমন বললাম তেমনটাই করুন, যত দ্রুত সম্ভব, এতে সবারই ভালো। তোমার খেল খতম নিয়ামত, এবার আমি তোমাকে শেষ করব। শুধু আর একটা প্রমাণ আমার প্রয়োজন, একটা প্রমাণ যে রুকসানার এই অবস্থার জন্য তুমিই দায়ী, আর সেটা আমি ঠিক পেয়ে যাব। জাফর সাহেব ঠিকই বলেছেন। যদি নিয়ামতের পিছনে পিছনে ফাহিম আহমেদ চৌধুরী আমার দরজায় এসে পৌঁছে যায় তাহলে সমস্ত সাজানো খেলা শেষ হয়ে যাবে। কিছুতেই হতে দেওয়া যাবে না। যা করার আমার আজকেই করতে হবে, আজকে এক্ষুনি। আজ আমি তোমাকে এতবার কল দিলাম, তুমি উত্তর দাওনি, আর এখনো এত লেট করে এলে কেন আফতাব? ব্যস্ত ছিলাম, জানোই তো বাসার অবস্থা। ডক্টর হকের চেম্বারে অনেকটা সময় লেগে। আমাকে অবস্থা বুঝিও না আফতাব। নওরিদের সামনে যা হয়েছে তারপর আমি কতটা টেনশনে আছি তুমি জানো। আমি তোমাকে বারবার করে কল করছি যে ওখানকার কি অবস্থা সেটা জানার জন্য, আর তুমি ব্যস্ত। ওদিকে সব ঠিক আছে, আর কেউ কিছু বলেনি এই বিষয়টা নিয়ে।
তার মানে তার তার মানে নরিনের মামা তোমাকে ফ্যাক্টরির দায়িত্ব দিতে রাজি হয়ে গেছে। তোমরা যাচ্ছ ফ্যাক্টরির জমি দেখতে, তাই তো? আফতাব, বলো না আফতাব, যাচ্ছ তো? আমার বাড়ির এই অবস্থা, আম্মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই অবস্থাতেও তুমি? ছি লোরা, ছি। তুমি কি টাকা ছাড়া কিচ্ছু বোঝো না? আফতাব, আফতাব, আমি টাকার কথা বলছি না আফতাব। আমি আমাদের দুজনের বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে বলছি। আর আর তুমি আমাকে বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি কেন তোমাকে... তার মানে তুমি আমার উপর আর কোনো ভরসা করো না, তাই তো? তাই তো? এই জন্যই তো এই পরিস্থিতিতে, এরকম একটা সিচুয়েশনে তোমার এত হিসেব নিকেশ করতে হচ্ছে। খুব অবাক লাগে আমার, বুঝছো? অবাক? হ্যাঁ, অবাক। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমাদের এতদিনের সম্পর্ক, তবুও তুমি আমাকে আমাকে ভরসাই করতে পারো। অন্যদিকে নওরিন... নরিন? কি নরিন? বলো, নরিন কি? কিছু না। না না, বলো, আমি শুনতে চাই। নরিন এমন কি করেছে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে ওর ওর গুণগান গাইছো, ওর ওর সাথে আমার তুলনা করছো? বলো, তুমি বলো। আরে না, কিচ্ছু না, কিছু করেনি, কিচ্ছু না। ভরসা করে আমার। ও জানে আমাদের কোনো সম্পর্ক নেই, ও এটাও জানে যে সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাও নেই, তবু সে ভরসা করে। তোমার প্রেগনেন্সির খবর শুনতে পারলে ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তাও সে আমাকে ভরসা করে, জোর দেয়, মনে জোর দেয়। বাহ, নরিনের মামা তোমাকে ফ্যাক্টরির দায়িত্ব দিবে বলেছে, তাতেই তুমি নরিনের এত গুণগান করা শুরু করেছো। আর কদিন বাদে তো তুমি আমাকেও ভুলে যাবে। ইলোরা, আমি যা বলছি ঠিকই বলছি। নরিন এখন তোমার যত্ন করে, তোমার কেয়ার নেয়, তার তার কারণে তোমার মনে জোর আসে। আর কদিন পরে ফ্যাক্টরির দায়িত্ব পাওয়ার পর তখন তো তোমার তাকেও অনেক ভালো লাগবে, তাই না? তুমি আমাকে কখনোই বুঝবে না লোরা, কখনো বুঝবে না। আম্মা পাঠিয়ে দিল, অনেক রাত হয়েছে, খেয়ে নিন। তুমি আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি নিজেই ডাইনিং এ যেতাম। আম্মা আজকে সবার ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছে, সবাই অনেক ক্লান্ত তাই। ও হ্যাঁ, তাই তো, যে ঝুঁকি গেল সারাদিন। তুমি খেয়েছো? আচ্ছা, আপনার কি মনে হয় বড় চাচি ঠিক হবে তো? বুঝতে পারছি না, ডাক্তার যা বললেন। তুমি বসো। বড় চাচি যতই চেঁচামেচি করুক না কেন, এখন বুঝতে পারছি বড় চাচি না থাকলে আমাদের এই গুলফাম হাউসে প্রাণী থাকে না। দেখুন না, সব কেমন চুপচাপ নিস্তব্ধ। আমাদের এই বাড়িটার কি হয়ে গেল বলুন তো? কিসের নজর লাগলো? ভাইয়া ভাবির মধ্যে অশান্তি, বড় চাচির এই অবস্থা। আমার যে কিছুই ভালো লাগছে না, কোনো কিছু যে আমি করে উঠতে পারছি না। তুমি এত দুর্বল হয়েও না আফরিন, তুমি এত দুর্বল নও। তোমাকে আরো শক্ত হতে হবে, খুব শক্ত হতে হবে, তাহলেই তুমি সবকিছু সবাইকে সামলাতে পারবে। আমি? হ্যাঁ, সবাইকে সামলাবো?
হ্যাঁ, তুমি। আমার মা কি বলে জানো? আমার মা বলে হাউস ম্যানেজমেন্টের মতো এত কঠিন আর কোনো কাজ নেই, কিন্তু মেয়েরা সবসময় সেটা করে আসে দেখে কেউ পাত্তা দেয় না। কিন্তু একটা মেয়ে যখন না থাকে তখন একটা সংসারে কি অবস্থা হয় সেটাকে বুঝতেই চায় না। তাই আমি জানি তোমরা মেয়েরা চাইলেই একটা টালমাটাল সংসারকে আবার ঠিক করতে পারবে। আর আমি জানি তোমার মধ্যে সেই ক্যালিবার আছে আফরিন। তুমি ভাবছো আমি বিদেশে মানুষ, এসব কি কথা বলছি, তাই তো? আসলে আফরিন, আমি যতই বিদেশে বড় হই না কেন, আমার আব্বা আম্মা আমাকে সবসময় নিজের মাটিকে ভুলতে শেখায়নি। তাই আমি জানি তোমরা সবাই একটা সংসারকে শক্তভাবে গড়ে তুলতে পারো। অন্তত তোমার মাঝে সেই গুণটা আমি দেখেছি, সেই বিশ্বাস আমার তোমার প্রতি আছে আফরিন। আমি কিন্তু আরহাম চৌধুরীর হবু। দেখো দেখো না, হাতে এখনো কেমন আংটিটা জলজল করছে। এতদিন তুমি আরহাম চৌধুরীকে বিয়েই করতে চাইছিলে না, আর এখন তার দিয়ে আংটি করে তুমি অধিকার জাহির করতে চাইছো? আরে মামার ঢাকার বাইরে একটা কাজ পড়ে গেছে, খুবই জরুরি, এক্ষুনি ঢাকার বাইরে যেতে হবে। কিন্তু আমার এভাবে ঢাকা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না ড্যাড। আম্মা বাড়ি ফেরার আগে আমার সবকিছু তাকে বলতে হবে। এর বেশি আর দেরি করা ঠিক হবে না। সত্যি জানতে চাই। কি সত্যি? কিসের সত্যি? ইলোরা ইয়াসমিনের সত্যি।